চারটে চতুষ্কোণে নজর থাকবে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি। অর্থনৈতিকভাবে দুমড়ে মুচড়ে মুখ থুবড়ে পড়া বাংলাদেশ সত্যি কি ঘুরে দাঁড়াতে পারবে, বা কোন কোন দিক থেকে একটু একটু করে ঝক্কি পোহাতে হচ্ছে ওপার বাংলাকে, নজর থাকবে সেদিকে। দেখুন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক প্রকার নানান জরিপ বা নানান পরীক্ষা নিরীক্ষা, নানান সমীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের ঝুঁকির মধ্যে থাকা আর্থিক মন্দা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে উৎসুক ইউনুস তিনি রয়েছেন এই মুহূর্তে সুইজারল্যান্ডের দাভোসে। আর অন্যদিকে গোটা বাংলাদেশের পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি, জিডিপির হার অর্ধেক নেমে গিয়েছে। IMF এর প্রতিবেদন অনুযায়ী হাসিনা পরবর্তী সময়ে এই বেকারত্বের বৃদ্ধি এবং জিডিপির হার অর্ধেক নামতে শুরু করেছে। বাংলাদেশের টেক্সটাইল শিল্পে ধস নামছে, নতুন করে কর বৃদ্ধি, খাদের কিনারায় টেক্সটাইল শিল্প, অর্থাৎ একটু একটু করে নানান দিক থেকে হাসিনার পরবর্তী সময়ে মুখ থুবড়ে পড়ছে না তো বাংলাদেশ। শুধুই যে টেক্সটাইল শিল্প খাদের কিনারে চলে যাচ্ছে বা যে অর্থনৈতিকভাবে মন্দার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাই নয়, এরই পাশাপাশি বাড়ছে গোটা বাংলাদেশ জুড়ে বেকারত্বের হার, বেকারের সংখ্যা বৃদ্ধি হতে শুরু করেছে। বাংলাদেশে বাড়ছে বেকারত্বের সংখ্যা। জুলাই সেপ্টেম্বর মাসের শেষে, অর্থাৎ এই 3 মাসের শ্রমশক্তির নিরিখে বেকারের সংখ্যা দাঁড়িয়েছে 26,07,000। এই মুহূর্তে বাংলাদেশের পরিসংখ্যান যা বলছে, যদি আপনাদেরকে পরিসংখ্যানগুলো জানানোর চেষ্টা করি, তাহলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিসির যে রিপোর্ট, তাদের যে বার্ষিক সম্মেলন ICLS 19তম পরিসংখ্যান দিচ্ছেন কারা, আন্তর্জাতিক সম্মেলন অনুযায়ী, পরিসংখ্যানবিদদের সম্মেলন অনুযায়ী যে তথ্য সামনে এসেছে, তাতে দাঁড়িয়ে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা 26,07,000। এখানেই শেষ নয়, বাংলাদেশে বেকারত্বের হারের কথা যদি আমরা উল্লেখ করবার চেষ্টা করি, তাহলে এই 2024 জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিক শ্রমশক্তির পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে বেকারত্বের হার 4.49%, এবং সেই হারটা, বেকারত্বের হারটা ক্রমশই ঊর্ধ্বমুখী। কারণ এই বাংলাদেশ 2023-এর প্রতিবেদন অনুযায়ী সেই বাংলাদেশে বেকারত্বের সংখ্যা ছিল 3%, আর তা থেকে বেড়ে হয়েছে 4.49%। পরিসংখ্যান কথা বলছে, এখানে মন গড়া তথ্য, মন গড়া কথার কোনো জায়গায় নেই। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত। আমি অনির্বাণ বাবুকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে, এবং আজকের যে আলোচনায় আসবার চেষ্টা করব, কারণ খুব স্বাভাবিকভাবেই ওপার বাংলা চিন্তা বাড়াচ্ছে নানান দিক থেকে। কখনো যুদ্ধের জিগির তোলা, কখনো সামরিক শক্তিকে সামনে রেখে হুঙ্কার দেওয়া, কিন্তু সেই বাংলাদেশ কেমন আছে যদি আমরা খতিয়ে দেখতে চাই, তাহলে যে বাংলাদেশের এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুস তার দায়িত্বে রয়েছেন, তিনি যাচ্ছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে, অর্থাৎ সেখানেই রয়েছেন বার্ষিক সম্মেলনে। অন্যদিকে এক প্রকার অর্থনীতির দিক থেকে ভরাডুবি বাংলাদেশের। শোনা যাচ্ছে অনির্বাণ বাবু? আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন, শোনা যাচ্ছে। অনির্বাণ বাবু, বাংলাদেশের এই মুহূর্তে অর্থনীতির যা পরিস্থিতি, এক প্রকার ভরা ডুবি বলা চলে, কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে হাসিনার পরবর্তী সময়ে মুখ থুবড়ে পড়েছে অর্থনৈতিক অবস্থা? দেখুন, বাংলাদেশের এই যে ঘটনাবহুল বাংলাদেশ, এখন লাস্ট কয়েক মাসে অশান্ত বাংলাদেশ, তার আগেও যদি দেখেন বাংলাদেশের অবস্থা আর্থিকভাবে, বাংলাদেশ একটি দুর্বল সরকার, এবং সেই দুর্বল সরকারের অর্থনীতি নিয়ে কোনো সুস্পষ্ট নীতি নেই, এবং সেইখানকার যে বাজার, সেই বাজারটা এতটাই ভঙ্গুর যে সেই বাজার থেকে এই এখন অর্থনীতি ঘুরে দাঁড়ানোর যে জায়গাটা, সেই জায়গাটা খুবই, মানে আমি বলবো অসম্ভব জায়গাতে বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। এবং সেখানে মৌলবাদী যারা এইরকম অশান্ত করেছে বাংলাদেশকে, তারা জানে না যে অর্থনীতিতে বাংলাদেশ এতটাই পিছিয়ে রয়েছে, এবং তারা এমন একটা দেশের সঙ্গে, মানে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করছে যে এই দেশটার সঙ্গে তারা
অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং ভারতবর্ষ থেকে তাদের যে জিনিসপত্র যায় সেই জিনিসপত্র দিয়ে কিন্তু এই বাংলাদেশের আপামর জনসাধারণের দিন গুজরান হয়। মানে ভারতবর্ষের সঙ্গে যদি তারা অশান্ত এই একটা পরিবেশ সৃষ্টি করে এবং ভারতবর্ষের সরকার যদি চায় যে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের সঙ্গে রাখবে না, তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে যাবে এবং সেখানকার মানুষজন খেতে পারবেন না। এই বেসিক জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশের ইমিডিয়েটলি দরকার এই জায়গা থেকে এই পরিবেশটাকে আপনাকে শান্ত করা। এবং আপনি দেখবেন যে কোনো জায়গায় বাণিজ্যিক সম্পর্ক এটা ডিপেন্ড করে হচ্ছে তাদের মধ্যে সুস্থ একটা সম্পর্ক যাতে থাকে। আমরা দেখেছি বিভিন্ন দেশ আজকে এখন গ্লোবাল অর্থনীতির জায়গাতে দাঁড়িয়ে প্রত্যেকটা দেশ তারা কিন্তু এই বাণিজ্যিক স্বার্থের কথা ভেবে তারা কিন্তু একটা শান্তির বাতাবরণ তৈরি করেন। আমরা অতীতে দেখেছি, এই লাস্ট কয়েক বছরের মধ্যে দেখছি যে বিশ্বের দুটো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, ওইদিকে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ চলছে। আপনি যে জায়গাতে যুদ্ধ চলছে কোনো দেশের মানুষই কিন্তু সেখানে ভালো নেই। এবং আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ নিজেদের মানে যারা আন্দোলনটা করছে তারা তো এত কিছু ভাবেন না, তারা দেশের অর্থনীতি সাধারণ মানুষের নিত্য নৈমিত্তিক জীবন যন্ত্রণা তারা ভাবেন না। এবং সেখানে মৌলবাদী শক্তিরা এতটাই স্ট্রং আছেন যে তারা এইসব নিয়ে আলোচনা, আমার আপনার আলোচনাটা শুনলেও তাদের কিছু যায় আসবে না। কিন্তু যেটা যায় আসবে সেটা হচ্ছে ওখানকার সাধারণ মানুষের। আপনার ধর্ম যাই থাকতে পারে কিন্তু দিনের শেষে আপনাকে খেতে হবে, আপনাকে খেয়ে পড়ে বাঁচতে হবে। অনির্বাণ বাবু, এখানেই সব থেকে গুরুত্বপূর্ণ সেই বিষয়, অর্থাৎ বেকারত্বের সংখ্যা। পরিসংখ্যান বলছে বেকারত্বের সংখ্যা বেড়েছে, বেকারত্বের হার বেড়েছে। 2023-এর প্রতিবেদন অনুযায়ী, অর্থাৎ 2024 সালের 5ই জুন এই বিবিসি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই বিবিসির তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে বেকারত্বের হার ছিল 2023 অবধি 3%। তা 2024-এর শেষে এসে দাঁড়িয়েছে, জুলাই থেকে সেপ্টেম্বরের পরিসংখ্যানের পর এসে দাঁড়িয়েছে 4.49%। শুধু বেকারত্বের হার বাড়ছে তা নয়, মূল্যবৃদ্ধি হচ্ছে। এবং সেদিকে একদিকে বেকারত্বের হার, অন্যদিকে খেতে না পাওয়া, পকেটে টান, বাজারে মানে একদম অগ্নিমূল্য বাজার দর। দেখুন, যে কোনো দেশের আজকে অর্থনীতিতে সেই দেশটা কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে শোনা যাচ্ছে অনির্বাণ বাবু? আমি অবশ্যই অনির্বাণ বাবুর কাছে আসবার চেষ্টা করব। এবং যে পরিস্থিতি, যে পরিসংখ্যান দাঁড়াচ্ছে তাতে 2024-এ বছরের শেষে অর্থাৎ এই জুলাই থেকে সেপ্টেম্বর এই ত্রৈমাসিক শ্রমশক্তির পরিসংখ্যান বলছে বাংলাদেশে বেকারের সংখ্যা 26,60,000। ভয়াবহ আর্থিক পরিস্থিতির মুখে সাধারণ মানুষ। এবং এই বেকারত্বের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে পরবর্তী পরিস্থিতি কি হতে পারে, এটা যেমন একটা প্রশ্ন, তারই পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক দিক থেকে স্থিতিশীলতার অভাব, এই সমস্ত কিছুর প্রভাব পড়ছে বাংলাদেশে। অনেকাংশে বাংলাদেশের বিশেষজ্ঞরাও মনে করছেন যে সংস্কারের পরে, অর্থাৎ যে সংস্কারের ব্রতী নিয়েছে মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার, সেই সংস্কারের পরে হাল ফিরবে নাকি আরো মন্দার দিকে যাবে, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে। আর সেখান থেকে দাঁড়িয়ে যে বিষয়গুলো সবার আগে সামনে আসছে, তাহলে যদি আমরা মুদ্রাস্ফীতির কথাও বলি, তাহলে বাংলাদেশের মুদ্রাস্ফীতিও সেক্ষেত্রে আকাশ ছোঁয়া। নাবিশ্বাস উঠছে বাংলাদেশের মানুষদের। মুদ্রাস্ফীতি 10.34% পৌঁছে গিয়েছে এবং রিপোর্ট বলছে 2022-এ এই মুদ্রাস্ফীতির হারই ছিল 7.7%। একদিকে সংকটজনক পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ, অন্যদিকে ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন তারা। কি বলছেন সাধারণ মানুষ, সেখানকার আমজনতা শোনাবো। আমরা ব্যবসায়ী না, আমরা চাকরিজীবী, আমরা হাবুডুবু খাচ্ছি, একবেলা খাবো একবেলা না খেয়ে থাকবো, এই জন্য সরকারিভাবে আনছি আমরা। বলেন, আগুন ছোঁয়া দাম, চালের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, হোয়াট ইজ দিস? হয়তো সবজি কেনার জন্য বাজার তার 300 টাকা, দেখা যাচ্ছে দুইটা তরকারি কিনলে, আমার সামনে একটা মহিলা 2টা বেগুন কিনছে 100 টাকা দিয়ে, 2টা বেগুন 100 টাকা, তো খাবে কি? তরি তরকারি খাবো না, ভাত খাবো, চাল খাবো, একটা থেকে একটা কিনতে পারি না, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারি না, এই অবস্থায় আসছি। দ্রব্যমূল্য অনেক বেশি দাম। 2 ঘন্টা ধরে ঘুরতেছি, এখনো কিছু কিনতে পারতেছি না, দাম দেখে সরিয়ে আসতেছি। এই যে আমি কাকে বলবো, কাকে জবাব দিব, আমাদের কপালটাই খারাপ ভাই। 100 টাকা দিয়ে 1 পোয়া কাঁচামরিচ কিনলাম 400 টাকা কেজি। আমাদের দম বন্ধ হওয়ার উপক্রম। এরকম কয়দিন চলবে? একটু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটু জিজ্ঞেস করেন যে আমরা কতদিন এরকম বেশি দাম দিয়ে কিনবো। আমি আবারও অনির্বাণ
অনির্বাণ বাবুর কাছেই আসবার চেষ্টা করব। আলোচনায় ছিল এবং আপনিও খুব স্পষ্টতই বলছিলেন যে মৌলবাদীরা হয়তো এই আলোচনায় তেমনভাবে খুব একটা মাথা ঘামাবে না, কিন্তু যাদের খাটনি, যাদের কষ্টার্জিত পয়সা, উপার্জনের টাকা, যাদের সব থেকে বেশি সমস্যা তারা হলেন সাধারণ মানুষজন। সেই সাধারণ মানুষজন তারা ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন। তারা বলছেন কার কাছে যাব, কাকে জানাবো আমাদের এই সমস্যার কথা। একদমই ঠিক কথা। আপনি এই সাধারণ মানুষের কথা যেটা তুলে ধরলেন এবং আমি যেটা বলছিলাম, দেখবেন কথাটা মিলে গেল একটাই কারণে। এই লোকগুলো যারা আপনাদের কাছে এই রকম তাদের একটা সুস্থ সমাজ, একটা সুস্থ অর্থনীতি এবং এই আজকের দিনে দাঁড়িয়ে মূল্যবৃদ্ধি এবং বেকারত্বের যে জাঁতাকল, সেই জাঁতাকলে কিন্তু বাংলাদেশের লোকজন তারা নিত্য নৈমিত্তিক যন্ত্রণা পোহাচ্ছেন এবং এই যন্ত্রণাটা আরো তীব্র হবে। আজকে বাংলাদেশে নিজেদের এগ্রিকালচারাল প্রোডাকশন কমে গেছে, তারা অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল। ভারত থেকে আরো অনেক কিছু জিনিস যায়, যে জিনিসগুলো যদি বাংলাদেশ না পায় তাহলে তাদের প্রত্যেক দিনের যে জীবন যন্ত্রণা সেটা আরো বাড়বে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আজকের দিনে দাঁড়িয়ে বিশ্ব অর্থনীতিও কিন্তু একটু দোলাচলের জায়গাতে আছে, যেহেতু আরো দুটো যুদ্ধ চলছে, যে যুদ্ধের কোনো মীমাংসা কবে হবে জানি না। আজকে আমরা যখন আলোচনা করছি ঠিক 24 ঘন্টা আগে আমেরিকায় নতুন প্রেসিডেন্ট এসছেন এবং সেই প্রেসিডেন্টের নতুন যে নীতি, সেই নীতির উপর নির্ভর করে আগামী দিনে বিশ্বের অর্থনীতি কোন দিকে যাবে সেটা হয়তো নির্ধারিত হবে। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশের যেসব নাগরিক তারা যে দুঃখ যন্ত্রণা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের দুঃখ যন্ত্রণা সেটার থেকে নিরসন করবার জন্য আছেন এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছেন তারা কিন্তু আমি বলবো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে এই মানুষগুলোকে বলি দিচ্ছেন। এবং এই মানুষগুলোকে যদি আপনি শান্তির বাতাবরণে ফিরিয়ে আনতে না পারেন তাহলে এর সঙ্গে অসাধু ব্যবসায়ী যোগ হবে, যারা জিনিসপত্রের দামটাকে বাড়িয়ে দেবে এবং তারা এইসব সিচুয়েশনের জন্য ওয়েট করে থাকেন যাতে এই সমস্ত সময়ে জিনিসপত্রের দামটাকে আরো বাড়িয়ে দিয়ে কালোবাজারি করা যায়। এবং এই সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং বেকারত্ব আরো বাড়বে। আপনি দেখবেন যে কোনো জায়গাতে যদি আপনি ইন্ডাস্ট্রি না করতে পারেন, আমরা বলি শিল্প বান্ধব পরিবেশ, এই বাংলাদেশের যে অশান্তি আমরা ছবি দেখছি, এই জায়গায় দাঁড়িয়ে কোনো উদ্যোগপতি তার ব্যবসা করবেন বা তিনি ব্যবসাটাকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি প্রোডাকশন কমে যাবে এবং প্রোডাকশন কমে গেলে জিনিসপত্রের দাম বাড়বে। আবার প্রোডাকশন যদি কমে যায় তাহলে এমপ্লয়মেন্ট যেটা সেটাও কমে যাবে এবং বেকারত্ব বাড়বে। সেক্ষেত্রে অনির্বাণ বাবু, কোথাও একটা আজকের এই বাংলাদেশ এবং যদি আমরা শ্রীলঙ্কার দিকে তাকাই, সেক্ষেত্রেও রাজনৈতিক অস্থিরতা, টানাপোড়েন এবং সেখান থেকে দাঁড়িয়ে বাজার দর, অগ্নিমূল্য আকাশ ছোঁয়া, সামগ্রিকভাবে যেভাবে আর্থিক মন্দা, একদম দৈন্য দশায় নিমজ্জিত শ্রীলঙ্কা, সে পথে হাঁটতে পারে বাংলাদেশ যদি এভাবেই রাজনৈতিক অস্থিরতা, অচলাবস্থা জারি থাকে? আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রেও তো দেখেছিলাম, সেইখানেও শাসন ব্যবস্থার অবনতি ঘটেছিল এবং আমরা যে টিভির পর্দায় দেখেছিলাম সেখানে প্রেসিডেন্টের ঘরে সাধারণ মানুষ ঘুরে বেড়াচ্ছেন। এই সব কিছু একটা সিম্বলিক, বাংলাদেশও সেরকমই হতে চলেছে বা হয়েছে। কিন্তু আমি বলছি সেই দেশগুলো তাদের অর্থনীতির ভিত্তিটা একদম নড়ে চড়ে গেছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেই প্রত্যেকটা দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডারটা কতটা স্ট্রং তার উপর ডিপেন্ড করে সেই দেশের অর্থনীতি কতটা মজবুত। আপনি শ্রীলঙ্কা বা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার খুব লিমিটেড জায়গাতে চলে এসছে এবং বৈদেশিক মুদ্রা যদি আপনার কাছে স্ট্রং না থাকে তাহলে আপনি আগামী দিনে যে জিনিসগুলো আমদানি করবেন সেই আমদানি করবার জন্য সেই টাকাটা আপনি খরচা করতে পারবেন না। কিন্তু এখন আপনি রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন নিয়ম আছে, সেই নিয়ম কারণে কোনো দেশকে তো আমরা ওরকম ভাবে ইনসলভেন্ট হতে দিতে পারি না। তখন বিভিন্ন বিশ্ব ব্যাংক আসবে বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার আমরা যেটা বলি IMF, তারা এসে সাহায্য করবে। কিন্তু সাহায্য করা মানে হচ্ছে ঋণের দায় জর্জরিত হয়ে যাওয়া। শ্রীলঙ্কার আমরা যে ছবি দেখেছিলাম সেই ছবি এবং তার যে ভিতরের যে যন্ত্রণা সেটা শুধুমাত্র সেই সরকারই বুঝতে পারবে, সাধারণ মানুষ বুঝতে পারবে।
কিন্তু এই বেশ, অনির্বাণ বাবু একটু সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব। টেলিফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। নোবেলপ্রাপ্ত অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস তিনি কেন বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে পারছেন না, এটা একটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কারণ আর্থিক মন্দা, বেকারত্ব, মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়া সমস্ত কিছু প্রশ্নের মুখে পড়ছে। নাকি মৌলবাদীদের অস্ত্র যোগাতেই এতটা মনোযোগী ইউনূস, তাই অর্থনীতির দিক থেকে বাংলাদেশকে চাঙ্গা করা সম্ভব হচ্ছে না? কি মনে করছেন? দেখুন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমনিতেই অবনতি ঘটেছে এবং আর্থিকভাবে বাংলাদেশে পোস্ট কোভিড যে সিচুয়েশন ছিল বা সিনারিও ছিল, তার থেকে বেরিয়ে আসার আর কোনো পথ এই মুহূর্তে বাংলাদেশের নেই। তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়ে যাচ্ছে, জঙ্গি সংগঠনগুলোর সাথে তারা যোগসূত্র রাখছে। সুতরাং অবৈধ সরকারের বৈধতা নিয়ে আমার মনে হয় না যে আর কোনো থাকতে পারে, কারণ বৈধতাই নেই যে সরকারের, তারা অর্থনীতি তারা আমাদের প্রেক্ষাপট। সেক্ষেত্রে ইমন কল্যাণ বাবু, যে রাজনৈতিক অচলাবস্থার কথা বারংবার বলা হয়, যে অর্থনৈতিক পরিস্থিতি বা অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করবার জন্য যে সুস্থির একটি ব্যবস্থাপনা থাকা প্রয়োজন, তা বাংলাদেশে এই মুহূর্তে যে নেই তা আমরা সকলেই জানি। কিন্তু বাংলাদেশ যেভাবে অর্থনৈতিক মন্দার দিকে আরও এগিয়ে যাচ্ছে হাসিনার পরবর্তী সময়কাল থেকে, তাতে কি আরও খারাপ অবস্থা হতে পারে ওপার বাংলার? বাংলাদেশের অবস্থা পাকিস্তান, আফগানিস্তানের থেকে খারাপ হবে, এটা নতুন করে কিছু বলার নেই। আমি তো প্রথম দিন থেকে বলে আসছি যে হাসিনা এখনো পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী বৈধ তত্ত্ব অনুযায়ী, সেখানে অন্য কোনো প্রেক্ষাপটে আমার মনে হয় না যে যে তার যৌক্তিকতা এবং এই সরকার থাকার কোনো প্রয়োজনীয়তা সেখানে আছে। অর্থনৈতিকভাবে অচল হয়ে গেছে সরকার, তারা সামরিক ভয় দেখাচ্ছে ভারতকে, কিন্তু সার্বিকভাবে এই মুহূর্তে অর্থনৈতিক পতন এবং ইউরোস কতদিন থাকে সেটাই কিন্তু প্রশ্নের মুখে। বেশ, অনেক ধন্যবাদ জানাবো ইমন কল্যাণ বাবু। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী, কথা বলছিলাম তার সঙ্গে। এবং আমি আপাতত ধন্যবাদ জানাবো অনির্বাণ বাবু ছিলেন আমাদের সঙ্গে, অর্থনৈতিক বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, তার সঙ্গেও কথা বলছিলাম। এবং যে পরিস্থিতিগুলো বারংবার সামনে আসছে, কারণ একদিকে সীমান্তে তৎপরতা, অন্যদিকে যে ছবিগুলো বারংবার সামনে আসছে, তাতে দাঁড়িয়ে এই মোহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা বা ভারপ্রাপ্ত মোহাম্মদ ইউনূস, যিনি চলে গেলেন এই অর্থনৈতিক মন্দার মধ্যে নিজের দেশ বাংলাদেশকে ফেলে চলে গেলেন সুইজারল্যান্ড। এবং তিনি সেখানে কি করছেন না, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের ইকোনমিক সিচুয়েশন একদম ভরাডুবি, আর সেখানে অর্থনীতির দিক থেকে দেশকে চাঙ্গা করা তো দূরস্থ, তারা একদম নানানভাবে লেগে পড়লেন হাসিনার পরিবারকে এক কোণায় করবার জন্য। কেন বলছি সে কথা? কারণ এবার শেখ হাসিনার কন্যাকে অপসারণের অনুরোধ জানানো হচ্ছে। সাইমা ওয়াজেদ পুতুলকে অপসারণের অনুরোধ। হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণ করা হোক শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে। এই অনুরোধই জানাতে চলেছে অন্তর্বর্তী সরকার। হুকে চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার, এমনটাই এখনো পর্যন্ত খবর, যে হুকে সেই চিঠি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। অর্থাৎ সেখান থেকে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক অবস্থা যেখানে চাঙ্গা করবার মূল লক্ষ্য হওয়া উচিত ছিল মোহাম্মদ ইউনূসের, তিনি না হয় গেলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদান করতে গেছেন, না হয় তার আবার সদ্য চীন সফর রয়েছে। এই অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আবার গেছেন চীনের সফরে, না পরবর্তীতে যাতে ইউনূসের চীন সফরটা মসৃণ হয় সেই দিকটা দেখভাল করতে। কিন্তু বাংলাদেশের মানুষ কি খাবেন, কি পরবেন, কোথায় কাজ করবেন, তা নিয়ে যেমন তাদের মাথা ব্যথা নেই, তাই এখনো পর্যন্ত তাদের মাথা ব্যথা একদিকে মৌলবাদীদের অস্ত্র যোগানে, আবার অন্যদিকে শেখ হাসিনার পরিবার, শেখ হাসিনা, এদেরকে কিভাবে কোণঠাসা করা যায় সেদিকে। এই প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে।